একটা পর্যায়ে আমাদের সামনে মানে শেখ হাসিনার মতন একটা জগদ্দল পাথরও আমাদের সামনে এসেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকে। আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকেই একটি স্বাধীন চিন্তা চক্র আড্ডা চালু করে, যেটার মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে একটি পথে যাত্রা নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করি। শুধু তাই নয়, আমাদের যখন যারা বন্ধু বান্ধব ছিল জেএনইউতে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কা, নেপাল, আমরা যখন বিভিন্ন প্রতিনিধি দলের সাথে কথা বলতেছিলাম, তাদের মধ্যেও আমরা একটা এক্সপায়ারেশন দেখতে পেলাম। সাউথ এশিয়াতে যারা ছিলেন, সাউথ এশিয়াতে বিজেপির মতন একটা বড় শক্তি, যার রাহুল গ্রাসে অনেকগুলো পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে জনমুক্তির যে লড়াইটা অনেকাংশে একটা তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে। আমরা আমাদের ছোটো ছোটো স্কেলগুলোতে কাজ করতেছিলাম। জেএনইউতেও বটতলাতে আড্ডা চলতেছিল, যাদবপুরেও চলতেছিল, শ্রীলঙ্কা যেগুলো ইউনিভার্সিটিতে চলতেছিল, অলরেডি তারা আমাদের পূর্বেই তাদের একটা আপরাইজিং কমপ্লিট করেছিল। এদিকে যারা মায়ানমার আছে তাদের সাথেও আমাদের কথা হচ্ছিল, বিভিন্ন জায়গায় আমাদের কথা হচ্ছিল। আমরাও চিন্তা করতেছিলাম, সেই সময় বাংলাদেশে মোদি আসতেছিল, সেখানেও আমরা প্রটেস্ট করেছিলাম। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা নির্বাচনী রাতের ভোট ডাকাতির মাধ্যমে তারা রাখতে চাচ্ছিল, সেখানেও আমরা প্রতিবাদ করেছিলাম। তো লাস্ট যেটা 24-এর ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের পরে সবাই আশাহত হয়েছিল যে না, বাংলাদেশে আর কোনো আশা নেই, শেখ হাসিনা আর 5 বছর থাকবে, আমাদের এটা মেনে নিতেই হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু তরুণ স্বপ্নিক ছেলে ছিল যাদের সহচর্যে এবং একসাথে কাজ করার কারণে আমরা সেই জায়গাটা ক্রস করতে পেরেছিলাম। তো স্টোরিটা এই জন্যই বলছিলাম, যারা উদ্যোক্তা হচ্ছেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে, আপনাদের সামনে এমন অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমরা আপনাদেরকে হলফ করে বলতে পারি যেই স্টুডেন্টগুলো এখন কাজ করতেছে এবং ন্যাশনাল একটা অ্যাসপাইরেশন সৃষ্টি হচ্ছে, তাদের একটা জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা রয়েছে। আমরা শুধু বাংলাদেশ নয়, যা আপু বলেছিলেন, আমরা সাউথ এশিয়াতে এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশকে একটা এমন একটা জায়গায় ম্যাপিং স্টেজে নিয়ে যেতে চাই, যেখানে আপনার যে অনাগত সন্তান এবং ভবিষ্যতে যারা আসবে প্রজন্ম, তারা প্রাউডলি বলতে পারবে আই এম বাংলাদেশি পিপল, এবং তার সেই পাসপোর্টটা দেখিয়ে সেখানে সে কখনোই হিউমিলিয়েশনের কোনো শিকার হবে না। এই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করেছিলাম, সেখানে আমরা একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। কিন্তু এই আন্দোলনটার পরে আমরা আবার নতুন একটা প্রক্রিয়া আমাদের যেতে হয়, যে বাংলাদেশে গত 15 ইয়ার্সে লিডারশিপ ক্রাইসিস ছিল। আপনারা যখন কোম্পানি করতে যান, কোম্পানিরও এই ধরনের অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে জাতীয় নাগরিক কমিটি বানিয়েছি, কিছু লিডারশিপ ক্রিয়েট করেছি, বিভিন্ন জায়গায় ট্রেন আপ করেছি, মানুষের সাথে স্কেল আপ করেছি, যাতে হলো নতুন এই রাজনৈতিক যে চ্যালেঞ্জটা এসেছিল, এর মধ্যে আমাদের সরকার গঠন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা করতে হয়েছে, 180টির মতন মুভমেন্ট আমাদের ঠেকাতে হয়েছে। বিভিন্ন ফরেন ইন্টারভেন্সের যে গোয়েন্দা সংস্থা, সেগুলো বাংলাদেশে অনেকাংশে অ্যাক্টিভ ছিল, সেখানে কাজ করতে হয়েছে। অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তীতে আমরা একটি রাজনৈতিক দল গঠন করি। রাজনৈতিক দল গঠনের পরে আমাদের সামনে বড় একটি বাধা সামনে এসে পড়ে, কারণ বিভিন্ন এনজিও অথবা বিজনেস সেক্টর যে ফাইন্যান্সিয়াল যে মডেল রয়েছে সেটা কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল মডেল পলিটিক্যাল সার্কেলে যেটা চলে, এটা মোস্ট অফ দ্য রিজনে সেখানে আমরা দেখতে পেলাম যে একটা চাঁদাবাজি নির্ভর একটা হলো বাংলাদেশের সংস্কৃতি চলমান। তো আমরা যে 3 তারিখে যে কথাটা বলেছিলাম, আমরা পুরনো ফেসিবাদী ব্যবস্থার আমরা বিলোপ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেটাতে আমরা নেগেট করলাম। যদি আমরা নেগেট করে থাকি, ফিউচার মডেলটা কি হতে পারে, তখন আমাদের যারা বন্ধুজন রয়েছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে, আমরা তাদের সাথে আলোচনা করলাম। সেখানে তারা তরুণ প্রজন্ম নতুন ফাইন্যান্সিয়াল মডেল নিয়ে আলোচনা চলমান দেখেছে, কিভাবে এই রাজনৈতিক ক্ষেত্রে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করে যে ধরনের একটি ফাইন্যান্সিয়াল মডেল তারা বিভিন্ন এই সংস্কৃতি দক্ষিণ এশিয়াতে চলতেছে, সেটা থেকে মুক্তি পেয়ে কীভাবে নতুন একটি মডেলে যাওয়া যায়। সেখানে ক্রাউড ফান্ডিং আইডিয়াগুলো আসে, বিভিন্ন জায়গায় অনেকগুলো আমাদের আইডিয়াগুলো আসে, এবং সেখানেও আমরা আমাদের কাজগুলো শুরু করি। এই স্টোরিগুলো বলতেছে যে আমরাও কিন্তু প্রতিনিয়ত এই যে পলিটিক্যাল স্টার্ট আপের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না, একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবো, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই।
আমরা যখনই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্মগেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো, আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয় হব। সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি, বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আপস্কিল করার জন্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন, যেটার মাধ্যমে চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয়। পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয়, যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার বড় একটা অংশগ্রহণ থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।